উপস্থিতি বা আগ্রহ লেভেল অনেকের খুবই কম ভাই, বুঝছেন? জি ভাই। আচ্ছা, আমরা দেখি। তো ফৌজদারি স্যার শুরু থেকে মানে প্রথম থেকেই স্যার সামনের দিকে গেছিল, আমরা পিছন থেকে ব্যাক পিছনের দিক থেকে শুরু করি, দেখি কতদূর প্রথমের দিকে আসতে পারি। তো লাস্টে যে জিনিসটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কোয়াশম্যান। কোয়াশম্যানটা হচ্ছে যে হাইকোর্ট বিভাগের একটা অন্তর্নিহিত ক্ষমতা। জি ভাই। মামুনুর রশিদ কি আমাদের অ্যাডভোকেট মামুন ভাই নাকি? না না না, অন্য মাউন্ট ভাই, এটা অন্য। যাক ভাই, তাহলে হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা, এখানে প্রশ্ন কিরকম আসছিল, প্রশ্ন একটু বলি, তারপরে আমরা মূল কথাবার্তা বলি। প্রশ্ন একবার আসছিল যে উদাহরণ সহ সংশ্লিষ্ট আইন উল্লেখ পূর্বক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোকপাত করুন, এটা আসছিল। আরেকটা প্রশ্ন আসছিল হচ্ছে যে আমাদের অ্যাডভোকেটশিপ পরীক্ষা 2015 সালে, যে ওখানে আসছিল যে হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। এরপরে আর কোনো প্রশ্ন এখান থেকে আসে নাই ভাই, বুঝছেন? তো সো আসে নাই বলে যে আসবে না কথাটা, সেটা না। তাহলে হাইকোর্ট বিভাগ শুধুমাত্র এই যে কোয়াশমেন্ট বা অন্তর্নিহিত ক্ষমতা হাইকোর্ট বিভাগ প্রয়োগ করতে পারেন, এটা 561 ক ধারা অনুযায়ী। তাহলে আমাদের ছোট্ট করে মনে রাখতে হবে যে 561 ক ধারায় হাইকোর্ট বিভাগের যে অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন, সেটা আছে 561 কতে। এই 61 কটা এই জন্যই রাখা হয়েছে যে যেখানে আইন সীমাবদ্ধ, আইন যেখানে শেষ, সেখানে এই ক্ষমতাটা ইউজ করতে পারে হাইকোর্ট। অর্থাৎ আইনে যেখানে সুস্পষ্ট ভাবে কোনো কিছু বলতেছে না, সেই জায়গাটা এই যে এই সেকশনটা 561 ক হাইকোর্ট বিভাগকে অসীম ক্ষমতায়িত করেছে। সো অন্তর্নিহিত ক্ষমতা এটা বিশেষ করে ভাইবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি 10টা প্রশ্ন বলা হয় যে ভাইবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা বিষয় কি ক্রিমিনাল প্রসিডিউর থেকে, তাহলে 10-এর 1 নাম্বার থাকবে যে হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা কোথায় আছে। যদিও আমরা ভাইবা দিচ্ছি না, রিটেন। সো রিটেন থেকেই যদি এটা বলে রাখি, তাহলে আমাদের সেই সময় আমাদের জড়তা থাকবে না যে হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা 561 ক। এখন হাইকোর্ট বিভাগ অন্তর্নিহিত ক্ষমতা কি সব জায়গায় সব ক্ষেত্রে ইউজ করতে পারে? না, ওই সেকশনে 3টা জিনিসের কথা বলা হয়েছে, যে 3টা জায়গায় মূলত হাইকোর্ট বিভাগ অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করতে পারে। ওই 3টা কি? একটা হচ্ছে যে এই যে সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের কোন আদেশ কার্যকর করার জন্য, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্থাৎ ফৌজদারি কার্যবিধির যত প্রকার আদেশ আছে, 565টা যে সেকশন, এই সেকশনের যত প্রকার আদেশ আছে, সেই আদেশগুলি যদি ব্যত্যয় ঘটে কোন কোর্টের মাধ্যমে, তাহলে সেই অধস্তন কোর্টের সেটা আদেশটা কার্যকর করার জন্য হাইকোর্ট বিভাগ ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন তার ক্ষমতা প্রদর্শন করতে পারেন। তাহলে 561 ক যেটা ইনহেরেন্ট পাওয়ার, প্রথম পাওয়ারটা কি? ক্রিমিনাল প্রসিডিউরের যে কোনো আদেশ যদি কোনো কোর্টে ব্যত্যয় হয়, তাহলে সেটা কার্যকর করতে পারেন। তাহলে এটা একটা গেল। 2 নাম্বার হচ্ছে যে আদালতের যদি এরকম করে যে কার্যক্রমের অপব্যবহার করে, যে আদালত যেটা করার কথা না সেটা করতেছে, তারপরে স্বেচ্ছাচারিতা দেখাচ্ছে কোন বিচারক, আছে না যে এরকম অনেক সময় থাকে যে এক এক বিচারকের মেন্টালিটি, মোশন, চিন্তা চেতনা এক এক রকম। তো এক এক রকম হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু সেটা আইনের ব্যত্যয় ঘটাবে বা হচ্ছে যে অপব্যবহার করবে, এটা চলবে না। তাহলে এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ তার দরজা ওপেন রাখছে সবার জন্য।
এটা হচ্ছে 2 নাম্বার, যে আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। তাহলে হাইকোর্ট বিভাগ আমাদের যে ইনহেরেন্ট পাওয়ার, অন্তর্নিহিত ক্ষমতা, হাইকোর্ট বিভাগ যে অন্তর্নিহিত ক্ষমতা প্রদর্শন করতে পারে, ওটা কিন্তু 3টা ক্ষেত্রে। একটা হচ্ছে যে সিআরপিসির কোন আদেশকে কার্যকর করার জন্য, 2 নাম্বার হচ্ছে যে আদালতের অপব্যবহার, আদালতের যে কার্যক্রম, সে কার্যক্রমে যদি কোনো অপব্যবহার করে সেটা রোধ করার জন্য, আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এখন লিখিত তো আসলে বেটার, আর ভাইভাতে যদি বলে যে হাইকোর্ট বিভাগের যে অন্তর্নিহিত ক্ষমতা, এটা আপনি বললেন, এটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, তখন কিন্তু এই 3টা একদম মুখস্থ ঠোঁটস্থ বলতে হবে। যে সিআরপিসি আদেশের কোন, সিআরপিসির যতগুলো আদেশ রয়েছে 565 পর্যন্ত সেকশন, তাহলে সিআরপিসির কোন আদেশ কার্যকর করার জন্য, আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শুধুমাত্র হাইকোর্ট বিভাগ ইনহেরেন্ট পাওয়ারটা প্রদর্শন করতে পারেন। এখন ইনহেরেন্ট পাওয়ার শেষ, ইনহেরেন্ট পাওয়ার কোথায় আছে? 565 ক। এবং ইনহেরেন্ট পাওয়ার শুধুমাত্র হাইকোর্ট বিভাগে এক্সারসাইজ করতে পারেন। ইনহেরেন্ট পাওয়ারটা 3টা ক্ষেত্রে প্রদর্শন করা যায়, 3টার বাইরে করা যায় না। তো প্রশ্ন আসলে আপনি একটু বানায় টানায় লিখবেন, যে যেখানে আইনের সীমাবদ্ধতা রয়েছে সেখানে হাইকোর্ট বিভাগ ইনহেরেন্ট পাওয়ার প্রদর্শন করতে পারেন। যেখানে কোনো সিদ্ধান্তহীনতায় ভোগে নিম্ন আদালতগুলো, সেখানে হাইকোর্ট বিভাগের কাছে ইনহেরেন্ট পাওয়ার চাইতে পারেন। অথবা কোনো ব্যক্তি যদি আদালতের কার্যক্রম নিয়ে যদি অসন্তুষ্ট হয়, সংক্ষুব্ধ হয়, তখন যদি নিম্ন আদালতে কোনো ন্যায় বিচার না পায়, তাহলে হাইকোর্ট বিভাগে যেতে পারেন। এসব জিনিসগুলো একটু বানাই দিলে শুধু বড় করবেন, কিন্তু 3টা কথা কখনোই ভোলা যাবে না। যে সিআরপিসির কোন আদেশ কার্যকর করার জন্য, সিআরপিসি তো বলা যাবে না, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের কোন আদেশ কার্যকর করার জন্য, আদালতের অপব্যবহার রোধ করার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ইনহেরেন্ট পাওয়ার হাইকোর্ট ডিভিশন কি করে, ইউজ করে বা এক্সারসাইজ করে। এখন আমরা জানবো যে কোয়াশম্যান আসলে কি। কোয়াশম্যান হচ্ছে এটাই, আদালত অঙ্গনে এই যে কোয়াশম্যান বা কসম্যান যেটাই বলি, এই জিনিসটা খুবই প্রচলিত। একটা মামলাকেই বাতিল করা হচ্ছে, তাহলে আপনার কোয়াশম্যানের যে বই ফলো করার দরকার নেই। শুধুমাত্র যদি এরকম আসে যে কোয়াশম্যান বলতে কি বোঝো, কোয়াশম্যান হাইকোর্ট বিভাগ এই ক্ষমতাটা কোন ক্ষেত্রে ইউজ করে, কিভাবে ইউজ করে। তো কোয়াশম্যান তো রয়েছে ও যে 561 ক। এটা হচ্ছে যে যখন 561 ক এর মাধ্যমে আদালত ওই যে 3টে কারণ বর্ণনা করা আছে, ওই 3টা কারণ অনুযায়ী যখন আদালত বলতে হাইকোর্ট বিভাগ যখন অন্তর্নিহিত ক্ষমতা প্রদর্শন করে কোন মামলার রায় বা কার্যক্রম বাতিল করেন, সেটাকেই বলা হয় কোয়াশ বা কোয়াশমেন্ট। তাহলে আমরা কি বলতে পারি, যে 561 ক ধারার অন্তর্নিহিত ক্ষমতা অনুযায়ী সেখানে বর্ণিত 3টি ক্ষেত্রে কোন আদালতের কার্যক্রম বা রায় কে বাতিল করার নামই হচ্ছে কি, কোয়াশমেন্ট। এখন আপনি নিজের ভাষায় আর কিছু কিছু জিনিস ওখানে অ্যাড করবেন, যে আপনি এই যে 3টা একটু ইলাস্ট্রেশন করে দেন, যে 3টা কারণ, সে 3টা কারণ কি, মনে করেন সিআরপিসি ফৌজদারি কার্যবিধির কোন আদেশ কার্যকর করার জন্য, এটা একটা মানে হেডলাইন দিয়ে নিচে ব্র্যাকেট দিয়ে, মানে সরি আন্ডারলাইন করে আপনি এখানে একটু বাড়ান, যে ফৌজদারি কার্যবিধির যে 565 সেকশন রয়েছে বা ধারা রয়েছে, এই ধারার কোন কার্যক্রম যদি নিম্ন আদালত ব্যত্যয় ঘটায়, তখন হাইকোর্ট বিভাগে ওই কার্যক্রমকে বাতিল করার জন্য আবেদন করা যায়। এখানে নিজের ভাষায় ব্যাখ্যা করবেন, বইয়ে পড়ার দরকার নাই কোনো বইয়ে, শুধুমাত্র মেইন বইটা একটু দেখলেই হবে। তারপরে দ্বিতীয়টা, ওটাও একটু ইলাস্ট্রেশন করবেন, অর্থাৎ বড় করবেন, ব্যাখ্যা করবেন। সেটা হচ্ছে যে আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য, এটা আন্ডারলাইন করে নিজে এই জিনিসটা একটু ব্যাখ্যা করবেন, যে আদালত যে স্বেচ্ছা বা নিজ ইচ্ছায় বা আইনের ব্যত্যয় ঘটিয়ে যখন কোনো আদেশ দিবে, সেটার বিরুদ্ধেও হাইকোর্টে কোয়াশমেন্টের আবেদন করা যাবে। তারপরে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, এটার এরিয়াটা অনেক ব্যাপক। তো এখান থেকে অত প্রশ্ন আসবে না
তবে এতটুকু স্বার্থ তদন্ত পুলিশের কার্যক্রম ট্রায়াল যেগুলো পড়াইছে আমার কাছে কেন যেন মনে হলো যে কোয়াশমেন্ট সম্পর্কে একটু ধারণা আমাদের রাখলে যদি 5 মার্কের একটা প্রশ্ন আসে তাহলে সহজে আমরা দিতে পারবো। তাহলে ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন এটা আছে হচ্ছে 561 ক, তিনটা ক্ষেত্রে এটা ইউজ করতে পারে, ভাইবার জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং কোয়াশমেন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ হাইকোর্ট ডিভিশন যখন 561 ক ধারা প্রয়োগ করে কোন আদালতের রায় বা কার্যক্রম বাতিল করে দিচ্ছে কিন্তু টোটালি বাতিল, সেটাকে আমরা বলছি কোয়াশ বা কোয়াশমেন্ট। তাহলে এখান থেকে আর কথাবার্তা নাই, কোয়াশমেন্ট শেষ। এটা আমরা যদি লিখিত মাস্টার দেখি তাহলে পার্ট নাম্বার 15 ছিল এই যে কোয়াশমেন্ট বা অন্তর্নিহিত ক্ষমতা। এখন পার্ট নাম্বার 14 আমরা একটু দেখি, মামলা ট্রান্সফার। এটা সম্পর্কে স্যার একটু বলছিল, তবে আমরা আরেকটু ডিটেলস দেখব যে মামলা ট্রান্সফার এখান থেকেও প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব কম। তো বিগত সালে কি ধরনের প্রশ্ন আসছিল একটু দেখি। একটা প্রশ্ন আসছিল, কোন আইনের কোন বিধান বলে একজন দায়রা জজ তার অধস্তন কোন আদালত থেকে বিচারাধীন কোন ফৌজদারি মামলা তুলে এনে স্বয়ং বিচার করতে পারেন। তাহলে তুলে এনে স্বয়ং বিচার করতে পারেন, এটা হচ্ছে 528 নাম্বার সেকশন, 528 নাম্বার ধারা। মেইন বেসিকটা কোথায় মামলাটা উজ্জ্বল করতে পারতেছে, এই জিনিস বেসিক গুলো একটু ক্লিয়ার করতে হবে। আর কোথায় হাইকোর্ট বিভাগ মামলাটা ট্রান্সফার করতে পারে, কোথায় দায়রা জজ মামলাটা ট্রান্সফার করতে পারে, আর কোথায় অ্যাপিলেট ডিভিশন মামলাটা ট্রান্সফার করতে পারে। এই যে চারটা জিনিস, কোথায় অ্যাপিলেট ডিভিশন করতে পারে, কোথায় হচ্ছে হাইকোর্ট বিভাগ করতে পারতেছে, আর কোথায় হচ্ছে দায়রা জজ করতে পারে, এবং কোন সেকশনের মাধ্যমে মামলাটা আবার উজ্জ্বল করা যায়, এই জিনিসটা এই চারটা মনে রাখলেই এখানে হচ্ছে যে 70% পড়া শেষ। আর একটু মাঝখানে কিছু কিছু দেখলেই ট্রান্সফার জড়িত যাবতীয় সমস্যা আমরা এখানে সমাধান করতে পারবো। আরেকটা প্রশ্ন দেখি যে কোন আদালতের কোন বিধান বলে হাইকোর্ট বিভাগ তার অধস্তন আদালত থেকে বিচারাধীন কোন ফৌজদারি মামলা তুলে এনে স্বয়ং বিচার করতে পারে। এটা 2006 সালে আসছিল। 2009 সালে যেটা আসছিল সেটা হচ্ছে দায়রা জজ কি ফৌজদারি মামলা এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তর করার ক্ষমতার অধিকারী, সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ পূর্বক উত্তর দিন। অবশ্যই অধিকারী, এটা আমরা পড়বো, প্রশ্নগুলো আগে দেখি। আরেকটা প্রশ্ন আসছিল যে কি কি কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ফৌজদারি মামলা এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তর করতে পারে, সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ পূর্বক উত্তর দিন। আরেকটা প্রশ্ন দেখি যে ফৌজদারি কার্যবিধির 526 ধারার আওতায় এক মামলা হইতে আরেক আদালতে বদলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, অর্থাৎ মামলা ট্রান্সফার সম্পর্কে এখানে বলতেছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এক আদালত থেকে অন্য আদালতে, এক দায়রা বিভাগ থেকে অন্য দায়রা বিভাগে মামলা স্থানান্তরের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কি কি বিবেচনায় নিতে থাকে। ঠিক আছে বাবা যাও। আচ্ছা, তাহলে আমাদের মামলা ট্রান্সফার সংক্রান্ত যে প্রশ্নগুলো আসতেছে সেই প্রশ্নগুলো এখন আমরা শুনলাম। মেইন কথা হচ্ছে যে মামলা কিভাবে ট্রান্সফার করতেছে, কোনটা হাইকোর্ট বিভাগ করতেছে, কোনটা দায়রা জজ করতেছে, আর মামলা আসলে কে উজ্জ্বল করতে পারে। মামলা তো ট্রান্সফার করতে পারে, আবার কিন্তু ফিরাইও নিয়ে আসতে পারে 528 নাম্বার সেকশন অনুযায়ী। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো দেখলে আমরা বুঝবো, এটা বেসিকটা ক্লিয়ার করবে। মেন বই পড়ার থেকে, সরি গাইড বই পড়ার থেকে আগে মেনটা বই পড়ে বেসিকটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে সহজে আমরা এগুলো ধরতে পারবো। এখন যদি এখানে প্রশ্ন আছে যে অ্যাপিলেট ডিভিশন মামলা ট্রান্সফার করতে পারেন কি না, তাহলে আমরা লিখবো হ্যাঁ অ্যাপিলেট ডিভিশন মামলা ট্রান্সফার করতে পারে। এটার আইনি ভিত্তি কি, আইনি ভিত্তি যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 525 ক নাম্বার ধারায় অ্যাপিলেট ডিভিশন কর্তৃক মামলা ট্রান্সফারের বিধান উল্লেখ করা হয়েছে। এখানে অ্যাপিলেট ডিভিশন কি করতে পারে, অ্যাপিলেট ডিভিশনে কিন্তু স্থায়ী বেঞ্চ আছে অনেকগুলো। তো আবার হাইকোর্ট বিভাগে অসংখ্য বেঞ্চ আছে, তাহলে এক বেঞ্চ থেকে মামলা নিয়ে অন্য বেঞ্চে দিতে পারে। তো হাইকোর্ট বিভাগের মামলার এটা তো আর লোয়ার কোর্ট করতে পারবে না। সো
হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ থেকে যখন মামলা অন্য বেঞ্চে নেওয়ার প্রয়োজন পড়বে, এই প্রয়োজনটা আসলে ব্যাখ্যা করতে হবে ওখানেও গ্রাউন্ডস তৈরি হয়েছে কিনা, সেখানে ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা হতে পারে, অথবা সেখানে গেলে ওই যে ন্যায় বিচারটাই আসলে আসল, যে সঠিক বিচারটা পাওয়া যাবে, এবং কোনো যদি ভীতিকর আশঙ্কা থাকে, যাই হোক ওই গ্রাউন্ডস উল্লেখ করে যদি অ্যাপিলেট ডিভিশনে কেউ আবেদন করে, তাহলে হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে মামলাটা ট্রান্সফার করে দেবে অ্যাপিলেট ডিভিশন। এছাড়াও অ্যাপিলেট ডিভিশন সুমোটো ভাবেও করে দিতে পারে। সো অ্যাপিলেট ডিভিশনের আপনার মামলা ট্রান্সফারের যে আইনি ভিত্তি সেটা হচ্ছে যে 525-এর ক। জাস্ট এটুকু মনে রাখলেই আমাদের হবে, কারণ অ্যাপিলেট ডিভিশনের যে জিনিসগুলো আছে বা হাইকোর্ট সংক্রান্ত যে জিনিসগুলো আছে এগুলো আমাদের রিটেনে অতটা বেশি না হলেও ভাইভাতে কিন্তু খুবই কাজে দিবে এগুলো, কারণ ওখানে মানে মাননীয় বিচারপতিরা ওখানে করবে, মনে করেন ভাইভাতে থাকবে। সো তারা তারা যে মানে ফাংশন গুলো করে ওগুলো থেকে প্রশ্ন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন আমরা 525-এর ক অ্যাপিলেট ডিভিশনের মামলা ট্রান্সফার করলাম। এখন যদি হাইকোর্ট বিভাগ মামলাটা ট্রান্সফার কিভাবে করে, হাইকোর্ট আসলে এটা 526। তো আইনি ভিত্তি আমাদের যে কোনো প্রশ্নে যখন মামলা ট্রান্সফার জনিত কোনো জিনিস আসবে, আর সেই ট্রান্সফার যদি হাইকোর্টের ট্রান্সফার জনিত প্রশ্নে চায় আস্কিং করে, আর আমরা যদি শুধুমাত্র কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সুন্দর করে ওই নামটা লিখে আমরা যদি ধারাটা শুধু উল্লেখ করতে পারি যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ধারা 526 অনুযায়ী হাইকোর্ট বিভাগ তারা অধস্তন আদালতের মামলা ট্রান্সফার করতে পারেন, এটা যদি প্রথমেই দেখেন আর ওই এক্সামিনার আর নিচে কিছু করবে না, ও দেখতে যে ওই জায়গা মতো তো গেছে ওই স্টুডেন্ট, সো এ যা লিখবে সেটাই সঠিক হবে, কারণ জায়গায় তো চিনছে। জায়গা যদি 526 না চিনে ওটার কথা না বলে যদি এলো মেলো অনেক কথা লেখা হয়, তাহলে কিন্তু মার্কস হয়তো বা যদি টু দা পয়েন্টে হয় তাহলে অর্ধেক মার্ক দিবে, কিন্তু 526 কথাটা শুধুমাত্র ধারার কথা উল্লেখ করলেই এক্সামিনের উপর মানে অন্য একটা আসবে যে না উনি তো আসল জায়গায় হিট করছে, যে কোন জায়গায় যে জিনিসটা আছে। আইন তো রেফারেন্স ছাড়া আসলে হয় না। সো আমাদের হাইকোর্ট বিভাগ তাহলে মামলা স্থানান্তর করতে পারে হচ্ছে 526। এখন হাইকোর্ট বিভাগ কি কারণে পারে ওই সেকশনেই কিন্তু মানে কি কি কারণে হাইকোর্ট বিভাগ মামলা ট্রান্সফার করতে পারে ওই সেকশনে আমরা দেখব যে অনেকগুলো কারণ আছে। টু দা পয়েন্টে ওই কারণ লেখার দরকার নাই, মানে সাব সেকশনে কি আছে সাব ক্লোজে কি আছে এগুলো লিখলে ভুলভ্রান্তির সম্ভাবনা বেশি হবে, কারণ সাব ক্লোজ বা সাব সেকশন ওগুলো মনে রাখা 7টা সাবজেক্টে প্রায় অসম্ভব মানুষ হিসেবে, আমরা তো কম্পিউটার না। সো মেইন সেকশনটা যেন আমাদের মাথা থেকে দূরে চলে না যায়। এখন হাইকোর্ট বিভাগ কি কি কারণে মামলাটা ট্রান্সফার করতে পারে সেটা বলছে যে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ তদন্ত ও সুবিচার পাওয়া যাবে না এরূপ যদি মনে করে, তাহলে কোন একটা আদালতের কার্যক্রমে যদি কোন পক্ষ পার্টি মনে করে যে আমি এই আদালতে বিচার চললে ন্যায় বিচার পাবো না বা নিরপেক্ষ তদন্ত নিরপেক্ষ বিচার কার্য হবে না, তখন হাইকোর্ট বিভাগে মামলা ট্রান্সফারের জন্য আবেদন করতে পারে। 2 নাম্বার বলা হচ্ছে যে এমন একটা আইনগত প্রশ্ন রেইজ হইল যে প্রশ্নটা খুবই জটিল, অর্থাৎ কোন অসাধারণ জটিল প্রশ্নে উত্থাপিত হওয়ার সম্ভাবনা আছে, যে আদালতে মামলাটা চলছে সেখানে ওই জটিল প্রশ্নের উত্তর দেওয়ার মতো সক্ষমতা তার নাই, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কি করতে পারে মামলাটা ট্রান্সফার করে দিতে পারে। অথবা মনে করেন যে স্থানে বা যে স্থানের কাছে অপরাধ এমন একটা জায়গায় সংঘটিত হলো ওই বিচারটা দরকার দূরবর্তী কোনো আদালতে হচ্ছে, তাহলে একজন পক্ষ বলল যে আমার কাছে হলেই তো ভালো, ওই গ্রাউন্ডসটা যদি হাইকোর্ট বিভাগে দেখা যায় তাহলে হাইকোর্ট বিভাগ পর সুবিধার্থে ওই মামলাটা ট্রান্সফার করে ওই জায়গা নিয়ে দিবেন। আবার পক্ষগণ বা সাক্ষীদের অসুবিধার দিকে ধাবিত হইলে, মনে করেন কোন একটা আদালতে ঢাকার একটা মামলা কোনো কারণে সেটি খুলনায়, মামলা তো আমাদের জুরিসডিকশন আমাদের ওই যে 177 থেকে
আমরা 188, 189 পর্যন্ত আমরা দেখব যে মামলাটা জুরিসডিকশন অনুযায়ী কোথায় দায়ের করা যায়। এবং মনে করেন একটা ভ্রমণকালীন মামলা, তো ভ্রমণটাও যে খুলনা থেকে শুরু হয়ে একদম মানে যশোর হয়ে একটা ট্রেন তো বিভিন্ন ডিস্ট্রিক্ট হয়ে ঢাকায় এসে পৌঁছেছে। তো ভ্রমণকালীন মামলা যে এলাকা দিয়ে ওই ট্রেনটা যাবে সেই এলাকার যে কোনো একটা জায়গায় মামলা দায়েরটা করা যাবে। আপনারা দেখবেন 183 মনে হয় সেকশন। তাহলে এরকম যদি মামলা হয় যে আমাদের ওই লোকের বাড়ি আসলে ঢাকা, কিন্তু যেহেতু মানে ওই ট্রেনটা জার্নি শুরু করছে খুলনা থেকে, তো খুলনায় যায় মামলাটা দায়ের করছে। পরবর্তীতে এখানে ওই মামলা নিয়ে যাতায়াত, সাক্ষী নিয়ে যাওয়া, সবকিছু মিলে একটা বিপদ সংকুল অবস্থা। তখন ওই মামলাটা হাইকোর্ট বিভাগে আবেদন করে ঢাকায় ট্রান্সফার করে নিয়ে আসা যাবে। তাহলে সাক্ষীদের সুবিধার জন্য বা পক্ষের সুবিধার জন্য মামলাটা ট্রান্সফার হয়, ন্যায় বিচারের জন্য মামলা ট্রান্সফার করা যায়, যখন জটিল কোনো প্রশ্নের রেজ হয় সেটার জন্য মামলাটা ট্রান্সফার করা যায়। এছাড়া আরো আপনি নিজে নিজে অনেক কারণ এখানে দিয়ে দিতে পারবেন। হাইকোর্ট বিভাগ সুমোটো ভাবেও দিতে পারে, বা অধস্তন যে আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে বা তাদের রিকোয়েস্টেও দিতে পারে, বা সংক্ষুব্ধ পক্ষ আবেদনের প্রেক্ষিতেও হচ্ছে এই ট্রান্সফারটা করতে পারে। তো আমাদের এখান থেকে যেহেতু প্রশ্ন একটু কম হয়, তো অত ডিটেলস আমাদের জানা লাগবে না, শুধুমাত্র 2-3টা কথা একটু মনে রাখবেন যে মামলাটা ট্রান্সফার আসলে কেন হয়। অবশ্যই ন্যায় বিচারের স্বার্থে যদি প্রয়োজন হয় তাহলে মামলাটা ট্রান্সফার হয়। পক্ষদের বা সাক্ষীদের সুবিধার্থে যদি মামলাটা মানে ট্রান্সফার করা লাগে তাহলেও ট্রান্সফার করা হয়। কোন বিচার কার্যে যখন জটিল একটা প্রশ্ন রেজ হয়, যে প্রশ্নের উত্তর ওই আদালত সলভ করতে পারবে না, তখন যে আদালত সেটা করতে পারবে সেই আদালতেও ট্রান্সফার করা যায়। আর এই ট্রান্সফারটা হাই আদালত সুমোটো ভাবেও করতে পারে বা পক্ষদের আবেদনের মাধ্যমে এটা ট্রান্সফার করা যায়। তো ট্রান্সফার সম্পর্কে হাইকোর্ট বিভাগের ট্রান্সফার সম্পর্কে এতটুকু, এগুলো থেকে প্রশ্ন হয় না, তবে আমাদের একটু একটু করে জানতেই হবে, কারণ ফুল অ্যান্সার আমাদের কিন্তু না দিয়ে আসলে পাশের সম্ভাবনা নিয়ে সন্দেহান হয়ে যাব আমরা। এখন আমরা অ্যাপিলের ডিভিশন গেল 525-এর ক, আর হাইকোর্ট বিভাগের ট্রান্সফার আমরা পড়লাম 526-এ। এখন আমরা পড়ব যে দায়রা আদালতের ট্রান্সফারের ক্ষমতা। দায়রা আদালত ট্রান্সফার করে হচ্ছে যে 526-এর খ, নট ক, কিন্তু 526-এর কত খ। তাহলে 526-এ ছিল হচ্ছে যে হাইকোর্ট বিভাগের ট্রান্সফারের ক্ষমতা, আর 526-এর খতে হচ্ছে দায়রা আদালতের ট্রান্সফারের ক্ষমতা। তো দায়রা আদালত সেম জিনিস, ওই সেম ভাবে ট্রান্সফার করতে পারে। তবে হাইকোর্ট বিভাগ যেমন আপনি এই ডিস্ট্রিক্টের মামলা সেই ডিস্ট্রিক্টে নিয়ে যেতে পারে, এটা কিন্তু দায়রা আদালত ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে পারে না। অর্থাৎ দায়রা আদালত তার জুরিসডিকশনের মধ্যেই মামলাটা ট্রান্সফার করে দিতে পারে। আর হাইকোর্ট বিভাগ কি করতে পারে, সে ডিস্ট্রিক্ট চেঞ্জ করে দিতে পারে। মনে করেন কুমিল্লার মামলা সেটা নোয়াখালীতেও ট্রান্সফার করতে পারে, অথবা কুমিল্লার মামলা সেটা রংপুরেও ট্রান্সফার করে দিতে পারে হাইকোর্ট বিভাগ। দায়রা জজ কিন্তু সেটার ক্ষমতা নাই। দায়রা জজের ক্ষমতা শুধু তার জুরিসডিকশনের মধ্যে যদি ন্যায় বিচার বিঘ্নিত হয়, পক্ষগণ আবেদন করে, অথবা দায়রা জজ সুমোটো হিসাবে তার জুরিসডিকশনের মধ্যে মামলাটা ট্রান্সফার করতে পারে। জাস্ট এতটুকু জানলেই এনাফ। এরপরে মামলাটা উইথড্রয়াল, আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে ট্রান্সফার। এখন মামলাটা শুধু ট্রান্সফার করা যায় না, মামলাটা হচ্ছে ফিরেও নিয়ে আসা যায়, উইথড্রয়াল করা যায়, অর্থাৎ প্রত্যাহার করা যায়। তাহলে মামলা প্রত্যাহার সম্পর্কে 528 নাম্বার এই যে ধারা, সে ধারাতে সুন্দরভাবে বলা আছে। এখানে মামলা আসলে প্রত্যাহার কে করতে পারে, দায়রা জজ। এখন যুগ্ম দায়রা জজের নিকট দায়রা জজ কোন মামলাটা ট্রান্সফার করছে, সেই যুগ্ম দায়রা জজ থেকে দায়রা জজ কিন্তু মামলাটা আবার ফিরে আনতে পারে। এটা 528-এ আপনারা একে দেখবেন। আবার দেখা গেল যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন একটা মামলা তার অধস্তন ম্যাজিস্ট্রেটের নিকটে ট্রান্সফার করে দিছে, সেই মামলাটা আবার তিনি আবার ব্যাক করে সে নিজেও বিচার করতে পারবেন, অথবা অন্য কারো দ্বারা বিচার করিয়ে নিতে পারবেন। সো তাহলে মামলাটা উজ্জ্বল কে করতেছে, দায়রা আদালত করতে পারে মামলাটা, তার যে অধস্তন আদালত যেমন যুগ্ম দায়রা জজ
থেকে মামলাটা ট্রান্সফার করতে পারবে। আবার দেখা গেলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলে তার যে অধস্তন যে ম্যাজিস্ট্রেট গুলো আছে তাদের থেকেও মামলাটা ট্রান্সফার করতে পারে। তাহলে মামলাটা উজ্জ্বল বা প্রত্যাহার জনিত সেকশন হচ্ছে 528। 528-এ কিন্তু মামলাটা ট্রান্সফারের সেকশন না, এটা হচ্ছে উজ্জ্বল, শুধু প্রত্যাহার করবে। তাহলে মামলা প্রত্যাহার জনিত যে প্রশ্নগুলো আসছে অত জটিল প্রশ্ন আসে নাই। এখানে আমরা কোন কোন জায়গায় কে কে ট্রান্সফার করতে পারে, কি কি কারণে করতে পারে, এতটুকু আমরা যদি জানি তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক আমরা 2-4 কলম লিখে মোটামুটি পাস মার্ক নিশ্চিত করতে পারবো। তাহলে আবার যদি আমি একটু রিক্যাপ করি, তাহলে 525-এর কতে বলা হচ্ছে যে আপিলের ডিভিশন মামলাটা ট্রান্সফার করবে। 526-এ এটা হাইকোর্ট বিভাগ মামলাটা ট্রান্সফার করতে পারবে। কি কি কারণে করতে পারে একটু আপনারা দেখে নেবেন, যদি না দেখেন তাহলে আমার কথা একটু মনোযোগে শুনেন। ন্যায় বিচারের স্বার্থে করতে পারবে। যদি কার্যধারায় কোনো জটিল প্রশ্নের রেইজ হয় তাহলে সে প্রশ্ন নিরসন করবে মামলাটা ট্রান্সফার করতে পারবে। যদি পক্ষ বা সাক্ষীদের সুবিধার্থে যদি ট্রান্সফার করাটা প্রয়োজন হয় তাহলে ট্রান্সফার করতে পারবে। এছাড়াও আদালত সুমোটো ভাবেও ট্রান্সফার করতে পারে বা আপনার কোন আদালতের আবেদনের প্রেক্ষিতেও ট্রান্সফার করা যায়। শুধুমাত্র হাইকোর্ট বিভাগ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে ট্রান্সফার করতে পারে, কিন্তু দায়রা জজ তিনি তার জুরিসডিকশনের মধ্যেই ট্রান্সফার করতে পারে। এই ডিস্ট্রিক্টে তো ওই ডিস্ট্রিক্টে বা এই আপিল আদালত থেকে ওই আপিল আদালতে কখনোই সে ট্রান্সফার করতে পারে না দায়রা জজ। আর মামলাটা উজ্জ্বল করতে পারে অর্থাৎ প্রত্যাহার করতে পারে শুধুমাত্র 528 নাম্বার সেকশন অনুযায়ী। ট্রান্সফার জনিত এটাও শেষ। তাহলে আমরা দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে যে ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন 561-র ক, আর সেখানে বলতে যায় ইনহেরেন্ট পাওয়ার আসলে কি কি ক্ষেত্রে এমফাসাইজ করে অর্থাৎ এক্সারসাইজ করে সেটা আমরা বললাম। আর কোয়াশমেন্ট কাকে বলে সেটা আমরা পড়ছি। আর মামলার ট্রান্সফার জনিত জিনিসগুলো আমরা একটু পড়লাম। এরপরে তার আগে কি আছে এখন এটা দেখি। এরপরে আছে বেইল, জামিন। এই জামিন থেকে প্রশ্ন আসবেই, মানে জামিন একটা এতক্ষণ যা আমরা পড়লাম তার থেকে সবচেয়ে হট টপিক হচ্ছে জামিন। তাহলে জামিনের কি কি ধরনের প্রশ্ন প্রিভিয়াস সালগুলোতে আসছিল ওটা একটু দেখি যে জামিন অর্থ কি। এটা এখন আর আসার সম্ভাবনা খুবই কম। জামিন ও জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ বলতে কি বোঝায়, এটা আসছিল তৃতীয় বিজেএসে। জামিন পাওয়া আসামির অধিকার, তার প্রতি অনুকম্পা নয়। জামিনযোগ্য এবং জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে এই ধারণার গ্রহণযোগ্যতা উল্লেখপূর্বক সংশ্লিষ্ট বিধান আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। তাহলে এই প্রশ্নটা আসছিল 2021 সালে। তাহলে প্রশ্নের ধরন কিন্তু এখনকার প্রশ্ন হচ্ছে যে আইনটা শুধু আপনাকে দেখায় দিবে, এরপরে নিজের সৃজনশীলতা থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। সুতরাং গদ বাঁধা মুখস্থ দিয়ে পাস করার সম্ভাবনা খুবই কম। আমাদের নিজের সৃজনশীলতা অর্থাৎ মূল আইন যদি আমরা জানি, আমরা ওই যে ছোট্ট কালে একটা 2 লাইনের কবিতাকে ব্যাখ্যা করে আমরা একদম হচ্ছে যে 20 লাইন 25 লাইন বানাই, এরকম আমরা আইনের 1 লাইন আইন আমরা এটাকে 15 লাইন 20 লাইন বানাবো। সো আইন নিজের সৃজনশীলতাতে একটু ব্যাখ্যা করতে হবে প্রাসঙ্গিক বিষয় উল্লেখে। অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করলে আবার কিন্তু ওই এক্সামিনাররা খুব রাগ করবে। তাহলে 2021 সালের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে জামিন পাওয়া আসামির অধিকার, তার প্রতি কোনো অনুকম্পা নয়। জামিনযোগ্য এবং জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে এই ধারণার গ্রহণযোগ্যতা উল্লেখপূর্বক সংশ্লিষ্ট বিধানের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তৃতীয় নাম্বার যে প্রশ্নটা আসছিল দেখতেছি যে দ্বন্দ্ববিধিতে ও অন্যান্য আইনে বর্ণিত কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা কিভাবে নির্ধারণ করা হয়। এই প্রশ্নটা আসলে পঞ্চম বিজিএসে, যদি এটা জামিনের এখান থেকেও দিচ্ছে। আমাদের শিডিউলটা অর্থাৎ শিডিউলটা একটু করতে হবে যে দ্বিতীয় নাম্বার শিডিউলের জামিনযোগ্য আর জামিন অযোগ্য এই অপরাধটি মনে হয় যে 5 নাম্বার ইয়াতে আছে, কলামে আছে, ওটা উল্লেখ করতে হবে। তারপরে 500 কত এটা আপনাদের হচ্ছে যে সেকশন গুলো আছে 96, 97 এবং 98,
এই সেকশনগুলো আমাদের আলোচনা করতে হবে। তাহলে আরেকটা প্রশ্ন আমরা দেখি যে জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়ার ক্ষেত্রে আদালতের এখতিয়ার বর্ণনা করুন। এটা পঞ্চম বিজিএসে আসছিল। যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এমন অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে কোন অবস্থায় জামিন দেয়া যেতে পারে আলোচনা করুন। এটা অ্যাডভোকেটশিপ পরীক্ষা 2020-এ আসছিল, 2008-এ আসছিল, 2017-তে আসছিল। তাহলে জামিন আমরা যা বুঝলাম, কয়েকটা প্রশ্ন আলোচনা আরো আছে যে গ্রেফতার হওয়ার পূর্বে জামিনের কোন বিধান আছে গ্রেফতার হওয়ার পূর্বে। তাহলে এটা 498 নাম্বার এটা বলছে যে আগাম জামিন সম্পর্কে। সো এই জামিন সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতেছে, ইভেন এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতেছে জামিন সম্পর্কে। তাহলে জামিনের বেসিক কনসেপ্টটা যেটা হচ্ছে যে জামিন আসলে অল্প কয়েকটা সেকশনে জামিনের কথা বলা আছে। মেইন জায়গা তো অন্যান্য ক্ষেত্র কয়েকটা জায়গায় জামিন আছে, তদন্ত সময় বা বিচার চলাকালীন সময় জামিনের কথা আছে, কিন্তু মেইন যে জামিনের জায়গা সেটা অধ্যায় নাম্বার 39-এর 496 থেকে শুরু করে আমাদের 502 নাম্বার সেকশন পর্যন্ত জামিনের বিধিবিধান আছে। তবে আমাদের 502 পর্যন্ত পড়তে হবে না, 496, 497 এবং 498, এই 496, 97, 98 এই তিনটা সেকশন যদি ঝরঝরা করে কেউ পড়া হয় তাহলে এই জায়গা থেকে আমাদের সহজেই জামিন সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। 496 আগে বেসিকটা কনসেপ্ট করে তারপরে আমরা প্রশ্ন ধরবো। বেসিক হচ্ছে 496 যে কথাটা বলা আছে যে জামিন যোগ্য যদি অপরাধ হয়, জামিন যোগ্য অপরাধ হয় আদালত কিন্তু অবশ্যই সেটা, মানে এখানে শ্যাল বলা আছে, অবশ্যই তাকে জামিন দিবে। জামিন পাওয়াটা তার আইনগত অধিকার। তাহলে জামিন যোগ্য অপরাধ যদি হয় তাহলে তাকে আদালত আইনত অধিকার বলেই জামিন দিবে। যদিও আদালত এখানেও তার ইনহেরেন্ট পাওয়ার স্বেচ্ছাধীন ক্ষমতা ইউজ করতে পারে, কিন্তু যদি লজিক থাকে, কজ থাকে, তাহলে জামিন দিতে হবে। 496। এখন 497 আমার বলা হচ্ছে যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত আগে দেখবে যে আসলে জামিন অযোগ্য অপরাধে, জামিন তো অযোগ্য অপরাধে দেওয়া যায় না, কিন্তু কিছু ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো কি কি? যেমন যদি ওই ব্যক্তিটা 16 বছরের নিম্ন বয়স্ক হয়, অসুস্থ, পীড়িত বা অক্ষম হয়, আরেকটা হচ্ছে যে যদি মহিলা হয়। জি ভাই, ভাই আপনার নেটের সমস্যা হয়তো, ক্লিয়ার ভাই ইয়াসিন ভাই। ও ইয়াসিন ভাই, আমার এখানে তো ঠিক আছে ভাই লাইন। ঠিক আছে ভাই, তাহলে আমরা দুটো জিনিস 496 পাইলাম হচ্ছে জামিন যোগ্য অপরাধ, আর 497 আমরা পাইলাম জামিন অযোগ্য অপরাধ। তাহলে যদি জামিনের দিক দিয়ে যদি মামলা আমরা হিসাব করা হয়, জামিনের দিক দিয়ে আসলে মামলা কত প্রকার? দুই প্রকার, একটা জামিন যোগ্য আর একটা জামিন অযোগ্য। এটা বেসিক একটা পড়ালেখা। তো জামিন যোগ্য মামলায় জামিন পাওয়াটা একজন আসামির আইনগত অধিকার। সো আদালত যদি জামিনের, যদি এমন কোন গ্রাউন্ডস না থাকে যেখানে তাকে দিলে আসলে খুব বড় ধরনের ক্ষতি হবে, এই ধরনের যদি না থাকে তাহলে আদালত জামিনযোগ্য অপরাধে অবশ্যই জামিন দিবে। আইনজীবী হিসাবে আমাদের ইনকামের কিন্তু এটা একটা ভালো জায়গা ভাই, যে জামিনযোগ্য অপরাধ দেখতেছি, মামলাটা নেন, নিয়ে সাদা মাথা একটা গ্রাউন্ডস দাঁড় করাতে পারলেই জামিন হয়ে যাবে। আর জামিন অযোগ্য অপরাধ যদি হয় তাহলে তখন দেখতে হবে যে কি কি শর্ত সেখানে শর্তায়িত করেছে। আমাদের জামিন অযোগ্য অপরাধ হলে আমাদের তিনটা জিনিস একদম মনের মধ্যে গেঁথে রাখতে হবে, যে 16 বছরের নিম্ন বয়স্ক যদি কোনো ব্যক্তি হয়, অথবা মহিলা হয়, অথবা এত অসুস্থ, পীড়িত। এরকম পীড়িত সংজ্ঞাটা কিন্তু অনেক বড়, কারণ শুধুমাত্র আপনার রোগ শোকই না,
মানসিক রোগ, দৈহিক রোগ, তারপরে আপনার আরো অনেক কারণ। এই গ্রাউন্ডস গুলো যদি ভালোভাবে দেওয়া যায়, কারণ পীড়িত জায়গাটা কিন্তু অনেক ব্যাপক। আচ্ছা, আর মহিলা হওয়া তো মহিলাদের জন্য ওটা একটা জেন্ডার ইস্যু, মহিলা হইলেই সে পাবে। এখন এখানে কিন্তু থার্ড জেন্ডার সম্পর্কে কিছু বলা নাই। যখন আপনার এমন একটা অপরাধ আসলো যে থার্ড জেন্ডার সম্পর্কে, তখন আমাদের কেস লর দিকে যেতে হবে। মনে করেন একটা হিজড়া আসলো, তো বললো যে আমি মেয়ে হিসাবে আমাকে জামিন করে দেন। সো সেখানে কিন্তু হিজড়াটা কি করলো, হিজড়া এমন একটা অপরাধ করলো যে সিভিয়ার গুরুতর আঘাত করছে, তো মেয়ে হিসাবে সে যে জামিন পাবে এটা কিন্তু আইনে উল্লেখ নাই, কারণ থার্ড জেন্ডার সম্পর্কে সিআরপিসি তে উল্লেখ নাই। তাহলে কোনো কেস ল দেখতে হবে। তো এই তিনটা ক্ষেত্র আমাদের মনে রাখতে হবে যে 16 বছরের নিম্ন বয়স্ক কিনা, মহিলা কিনা, পীড়িত বা অক্ষম বা সিভিয়ার অসুস্থ কিনা, এগুলো যদি হয় তাহলে এগুলো হলে জামিন পাওয়ার তারা যোগ্য। যদি না সে অপরাধটা আপনার এমন অপরাধ হইলো যে চাক্ষুষ ভাবে আপনি খুন করলেন, বা যাবজ্জীবন কারাদণ্ডে কোনো দণ্ডিত অপরাধ, বা এমন একটা আঘাত যেটা নিশ্চিত করে 10 বছর হচ্ছে সাজা হবে, এরকম যদি না হয় তাহলে এই ব্যক্তিরা কি পাবে, জামিন পাবে। এবং অন্যান্য যে ক্ষেত্র আছে ওগুলোতেও জামিন পাবে, আপনার তখন আবার শর্ত যুক্ত হবে। যেমন 167 পাশে আপনি মার্ডার কেসই সমস্যা নাই, 302 ধারায় মামলা, কিন্তু 167 পাশে 120 দিনের মধ্যে কেউ তদন্ত সম্পন্ন করতে পারলো না ওই মামলার, তখন যায় কিন্তু ওই আসামি জামিন পাওয়ার হকদার। কারণ 120 দিন পরও যেহেতু তার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া গেল না, সুতরাং এখানে সহজে অনুমান করা যায় যে বিচার পূর্ব তাকে আর কতদিন হচ্ছে হাজতে থাকতে হবে। এটা তার তো একটা হিউম্যান রাইটস, বা তার যে রাইটস সেটা লঙ্ঘন। সুতরাং যদি জামিন অযোগ্য অপরাধ হয় তাহলে সেটা যদি হচ্ছে যে 10 বছরের উপরে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হয়, তখন যাই স্বাভাবিকভাবে বিচারক বা আদালত জামিন দিবেন না। কিন্তু কন্ডিশনে যদি পড়ে 120 দিন হয়ে গেছে, 2 নাম্বার সাপোসিয়ান ভ্যালিড কজ আছে, আর যদি 10 বছরের নিচে অপরাধ হয় সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত জামিন বিবেচনা করতে পারবে। তাহলে 500 এই যে 496, তো 96 নিয়ে কোনো সে নাই, 96 অত সহজ, জামিনযোগ্য অপরাধ হলে আপনার জামিন অধিকার, আইনি অধিকার বলে আপনি পাবেন। তবে 97 ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন আবার দেখতে হবে। যদি জামিন পাবে সে 16 বছরের নিচে কিনা, সে কোনো মহিলা কিনা, অসুস্থ পীড়িত কিনা। আবার অসুস্থ পীড়িত মহিলা সবকিছু ঠিক আছে, আপনি চাক্ষুষ খুন করছেন, তখন কিন্তু আর জামিন পাবে না। সো জামিন অযোগ্য অপরাধে জামিন পাওয়াটা একটু কঠিন। তবে মানে আইন যে একবারে রুদ্ধ করছে ব্যাপারটা তা না, আদালত মানে অনেকগুলো স্কোপ রাখছে জামিন দেওয়ার জন্য। যেমন 497 4 নাম্বার সাবসেকশন বলা হচ্ছে, জামিন অযোগ্য কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিচার শেষ হওয়ার পর বা রায় প্রদানের পূর্বে কোন সময় আদালত যদি মনে করে যে উক্ত অপরাধে অপরাধী নয় বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে, তাহলে আসামি কারাগারে থাকলে রায় শ্রবণের পূর্বে উপস্থিত হওয়ার জন্য জামিনদার ব্যতীত মুস্তাকা সম্পাদনের পর তাকে মুক্তি দেওয়া যাবে। তাহলে আপনার বিচার প্রক্রিয়ায় যদি দেখা যায় যে সে আসলে খালাস পাবে, তখনও কিন্তু জামিন দেওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি সাম আপ করি কথাগুলো, যে জামিন অযোগ্য যদি অপরাধ হয়, এখন জামিন অযোগ্য অপরাধ না জামিন যোগ্য অপরাধ এটা আমরা বুঝবো কোনটা থেকে। এটা 2 নাম্বার শিডিউলের 2 নাম্বার যে শিডিউল আছে সেই শিডিউলের আপনার হচ্ছে যে 5 নাম্বার যে কলাম আছে, সেই 5 নাম্বার কলামে ওই অপরাধটি জামিন যোগ্য না জামিন অযোগ্য এটা আমরা আগে দেখব। যদি জামিন যোগ্য হয় তাহলে 496 নাম্বার সেকশন অনুযায়ী আবেদন করব। যদি জামিন অযোগ্য হয় তাহলে 497 অনুযায়ী আবেদন করব। অবশ্যই সেটা যদি কন্ডিশন ফিল আপ করতে হবে, অর্থাৎ বেসিক কন্ডিশন আছে 3টা,
যে কোনো মহিলা হওয়া, 16 বছরের কম হওয়া এবং অসুস্থ বা পীড়িত হওয়া। আর কিছু এনরাজমেন্ট, কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো হচ্ছে যে যদি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড বা 10 বছরের উপরের কারাদণ্ড না হয়, এর নিচের যদি হয়, তাহলে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে জামিন দিতে পারে, জামিনযোগ্য অপরাধ হলেও। কিন্তু মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, গুরুতর আঘাত, এসব ক্ষেত্রে একটু বার করে দিছে, সীমাবদ্ধতা করে দিছে জামিনের জায়গাটা। তবে সিআরপিসির বিভিন্ন জায়গায় ট্রায়াল টাইমও জামিনের কথা বলছে, তদন্তকালীন সময়েও জামিনের কথা বলছে। সুতরাং জামিন অধরা না, জামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নে লুকায়িত অবস্থায় আছে। একজন আইনজীবী হিসেবে ওগুলো হান্টিং করে আদালতে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলেই জামিন পাওয়ার হকদার আসামি। তার মধ্যে একটা বললাম যে 167(5), যে তদন্ত যদি 120 দিনের মধ্যে সম্পন্ন না করতে পারে তাহলে আসামিকে জামিনের জন্য করতে পারে। যদিও ওখানেও উল্লেখ আছে, যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এগুলো অনেক বড় অপরাধ। এই বড় অপরাধে সহজে জামিন হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বড় অপরাধ হলেও যে জামিন দেওয়া যাবে না এটা বলা নেই, জামিন দিতে পারবে। আচ্ছা, 496 এবং 97 আমাদের পাঠ শেষ। 498 একটু দেখি। 498টা হচ্ছে যে আমরা অ্যান্টিসিপেটরি বেইল হিসেবে চিনি, কিন্তু অ্যান্টিসিপেটরি বেইল এই সেকশনের কোন জায়গায় উল্লেখ করা নাই যে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন এই ধরনের কোনো কথা এখানে নাই। তবে যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমে যদি হেডলাইনটা আমরা দেখি, জামিন মঞ্জুর করার ক্ষেত্রে বা অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা। তাহলে জামিন মঞ্জুর করার ক্ষমতা এবং মানে অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা দুইটা কোর্টের, একটা হচ্ছে যে দায়রা জজ আদালত আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। অন্যান্য কোর্টের কিন্তু 498 ধারা ইউজ করার কোনো ইখতিয়ার নাই, ক্ষমতা নেই। তাহলে এই যে ক্ষমতা এখানে শুধুমাত্র একটা কথার জন্য যেটা দিতে পারে, যেটা হচ্ছে যে হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবিকৃত জামিন হ্রাস করার নির্দেশ প্রদান করতে পারেন। শুধুমাত্র এই কথাটা 498 বলা আছে। তাহলে কি বলা আছে, যে অধস্থন আদালত যে জামিন বা যে বন্ড করছে সেটা হ্রাস করতে পারবে, অথবা যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবিকৃত জামিন হ্রাস করার নির্দেশ প্রদান করতে পারেন। এই একটি কথার উপর, একটা সেন্টেন্সের উপর ভিত্তি করেই হাইকোর্ট বিভাগ আগাম জামিন দেন। তবে আগাম জামিন কিন্তু ইচ্ছে করলে এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবেন দায়রা আদালতও। দায়রা জজ সেম, হাইকোর্ট বিভাগের যত প্রকার ক্ষমতা আছে দায়রা আদালত এই সেম ক্ষমতা ইউজ করতে পারবেন। শুধুমাত্র হাইকোর্ট বিভাগের একটা জায়গা আছে, যে জায়গা দায়রা আদালত দ্বন্দ্ব দেওয়ার ক্ষেত্রে বা সুবিধা দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের মুখাপেক্ষী, সেটা কি, ডেথ রেফারেন্স, যেটা চাই। ভাই যে অ্যান্টিসিপেটরি বেল রিলেটেড প্রশ্ন আসলে এখানে কিন্তু আপনার রেফারেন্স ইউজ করতে হবে, বুঝছেন? এখানে কিন্তু অনেকগুলো রেফারেন্স দেওয়া বই। ও, এটা দেখি আপনি কোথায় কি আছে। আচ্ছা, আমাদের কেস ল কয়েকটা জায়গায় একটু দিতে হবে। তদন্তের ওখানে একটা কেস ল ধরেন সেট করলেন, অ্যান্টিসিপেটরি বেল যেহেতু এখানে 498 তেমন কিছু নাই। 498 যে হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজকে যে কোনো বিষয়ে জামিন দেওয়ার একটা ক্ষমতা দিতে, এবং 498 ধারাটা ভাই ঠিকই আছে, কিন্তু এই বিভিন্ন আপনার রেফারেন্সের উপরেই, তাই না? এই সেকশনে তো সরাসরি আগাম জামিনের কথা বলা নাই, না না, কিন্তু রেফারেন্সের উপরেই এটা কাজ করে। আচ্ছা, তো যা হোক, আমরা যদি পরীক্ষায় ভাই, পরীক্ষায় অ্যান্টিসিপেটরি বেল যেটাই আসুক, 498 যদি আমরা যেতে পারি, এবং 498 যে মূল, ওখানে তো এমন না 498 মূলেই আছে 5টা লাইন, 5 লাইন কথা। এখন 5 লাইন কথাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বাড়াইতে পারবেন। কেস ল একটা এখানে দরকার, যদিও প্রশ্ন হলে হতেও পারে এখান থেকে। যেমন একটা আগাম জামিন সম্পর্কে প্রশ্ন আসছিল যে
গ্রেফতার পূর্ব জামিন বলতে কি বোঝান? 12তম বিজিএসে আসছিল। আর গ্রেফতার হওয়ার পূর্বে জামিনের কোনো বিধান আছে কি? যদি থাকে তাহলে আদালত এরূপ জামিন মঞ্জুর করতে পারে কি? 3য় নাম্বার বিজিএসে আসছিল। তো যেখানে আসুক অবশ্যই পারে। আপনি যদি বলেন যে অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন আদালত মঞ্জুর করতে পারে কি, আপনি উত্তর এটাই লিখবেন যে অবশ্যই পারেন। পারেন, কে কে পারেন? দায়রা জজ আদালত পারেন আর হাইকোর্ট বিভাগ পারেন। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে 498 নাম্বার সেকশন অফ সিআরপিসি। তাহলে এতটুকু যদি প্রথমেই আমরা লেখা থাকে, আর কেস ল আপনি মনে নাই, ধরেন এখানে কেস ল আপনার ধরেন মনে নাই, তখন কি দিবেন? তখন দিবেন যে এছাড়াও বর্ণিত সেকশনে যদি সুস্পষ্ট ভাবে আগাম জামিনের কথা বা বিচার পূর্ব জামিনের কথা উল্লেখ না থাকলেও উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে দেখা যায় যে আদালতের এটি প্রচলিত বা ধারাবাহিক কাজ বলে প্রতিমান। অর্থাৎ উচ্চ আদালতে অনেক সিদ্ধান্তে দেখা যায় যে অভিযুক্ত ব্যক্তি আগাম জামিন পেয়েছেন। আপনার মনে করেন নির্দিষ্ট কোনো কেসও মনে নাই, নির্দিষ্ট কিছু মনে নাই, তাই বলে কিছু টাচ করবেন না। উচ্চ আদালত সিদ্ধান্ত তো আছে, আপনি টু দ্য পয়েন্টে না লিখতে পারেন। ওই এক্সামিনার তো একটু মনে করায় দিলেই হইলো যে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, সেটা ও জানে কিন্তু টু দা পয়েন্টে বলতে পারতেছে না, তার মানে এখানে মার্ক দিবে। যেহেতু কেস ল ওখানে চায় না, যদি ইয়াতে স্পষ্ট করে বলে যে আগাম জামিন সংক্রান্ত বিষয়ে একটি আইনি নজির সহ ব্যাখ্যা করুন, এরকম যদি দেয় তাহলে আপনাকে কেস ল দিতেই হবে। তখনও যদি আপনার কেস ল মনে নাই, আপনি পড়ে গেছেন কিন্তু মনে নাই, তখন আপনি ভুলভাল কেস ল লিখতে যাওয়া ঠিক হবে না, লিখলে তো একদম সর্বনাশ। তখন উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে জানা যায় যে আগাম জামিন এটা বহুল প্রচলিত একটা নীতি, যেটা বিভিন্ন সময় বিভিন্ন ওই যে হাইকোর্ট বিভাগ এখানে দায়রা আদালত এখনো ইউজ করে না এই ক্ষমতাটা, যদিও আইনে আছে। তাহলে হাইকোর্ট বিভাগ এই ক্ষমতাটা বিভিন্ন সময় অভিযুক্ত আসামিকে আগাম জামিন হিসাবে প্রদান করেছে। তাহলে আগাম জামিনের এখানে অনেকগুলো ইয়ে আছে ভাই, মানে কি বলে কেস ল আছে। তো ওই কেস ল গুলো থেকে যে কোনো একটা বা দুইটা, একটা পড়লেই হবে। এখন কোনটা পড়বেন, যেটা আপনার কাছে অনেকগুলো আছে, যেটা আপনার কাছে সহজ মনে হবে সেটাই পড়বেন। মনে করেন এখানে অনেকগুলো আছে, যেমন রাষ্ট্র বনাম প্রফেসর ডক্টর মোর্শেদ খান, এই একটা মামলা আছে। তারপরে আপনার রাষ্ট্র বনাম আলী হায়দার চৌধুরী। আপনার আলী হায়দার চৌধুরী মনে থাকতেছে সহজে না মোর্শেদ খান মনে থাকতেছে? যদি মোর্শেদ খান মনে রাখেন তখন আপনার একটা আবার ইয়া করতে হবে যে 71 ডিএলআর এডি 364, এই সাইটেশনটা কিন্তু দিতে হবে। সাইটেশন আবার দেখা গেল যে আপনার মানে মামলার মেইন পক্ষগুলোর নাম মনে আছে কিন্তু সাইটেশন মনে নাই, দরকার নাই, সাইটেশন আপনি দিবেন না। সাইটেশন না দিয়ে মূল ঘটনাটা কি হয়েছিল সেই জিনিসটা দিবেন। যেমন রাষ্ট্র বনাম ডক্টর মোর্শেদ হাসান খান মামলায় বলা হচ্ছে যে 8 সপ্তাহের বেশি আগাম জামিন দেওয়ার রেওয়াজ নাই। তাহলে আগাম জামিন সর্বোচ্চ কত? 8 সপ্তাহ। এটা কোন রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে? রাষ্ট্র বনাম প্রফেসর মোর্শেদ হাসান খান। তাহলে এটার মূল মেসেজ কি? মূল মেসেজ হচ্ছে আগাম জামিন হবে 8 সপ্তাহের জন্য। তো যখন যায় আপনার কি একটা কেস ল মনে আছে, কিন্তু আপনি তো ওটা একটু অপ্রাসঙ্গিক হিসাবে হয়ে যাচ্ছে, তখন আপনি উপরে দুই একটা লাইন লিখে আপনি সেখানে ওই যে কুমিরের যে রচনা আছে না, ওইরকম করে ওই কেস লর দিকে নিয়ে যাবেন। আদালত দেখলো, মানে এক্সামিনার দেখবে যে না, সে একটা কেস ল ইউজ করছে এবং কেস লটা এখান থেকে নিয়ে যায় দুই লাইনের মাধ্যমে ওখানে যায় শেষ করছে। কিন্তু হঠাৎ করে অপ্রাসঙ্গিক একটা কেস ল দিলে কিন্তু বিপদ। বলবে যে এর সঙ্গে তো এর মিল নাই, এই কেস লটা কেন ইউজ করছে? কারণ যারা হচ্ছে যে বিচারপতি, তারা অনেক কিছু জানে। তারা এই যে আইন অঙ্গনে দেখা গেল যে তাদের 25-30 বছরের ক্যারিয়ার, 25-30 বছর অন্তত তাদের মানে 1000 এই যে কেস ল এগুলো মুখস্থ তাদের বিভিন্ন ইয়ার।
সো তাদেরকে ভুলভাল ইয়ে দেওয়া যাবে না।